Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি ফাইনাল ইয়ারের সাক্ষ্য আইন। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো পড়লেই কমন পেতে পারেন। প্রথম প্রশ্নটা আমি ভিডিও আকারে উত্তর সহ সহজভাবে যে প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে সেটাকে পর্যায়ক্রমে দিয়ে দিয়েছি। এবার 6 নাম্বার, ইঙ্গিতভাই প্রশ্ন বলতে কি বোঝো? সাক্ষীকে কখন ইঙ্গিতভাই প্রশ্ন করা যায়? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়? কি কি কারণে একজন বিচারক এই প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারেন? তো ইঙ্গিতভাই প্রশ্ন বলতে কি বোঝো খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, উদাহরণ সহ দেওয়া আছে। এভাবে প্রতিটা প্রশ্নই আপনারা পড়ে নেবেন, খুব সংক্ষিপ্তভাবে উত্তর তৈরি করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে পরবর্তী প্রশ্নটা দেখি কি আছে। এই আবার এই প্রশ্নটারই গ নাম্বার আছে, কি কি কারণে একজন বিচারক এই প্রক্রিয়া হস্তক্ষেপ করতে পারেন, এটা বিস্তারিত আলোচনা করো। আবার আছে হচ্ছে খ প্রশ্ন, আইনসম্মত প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্ন উত্তর দিতে বাধ্য করা যায় না, এটারই খ নাম্বার। 6 নাম্বারেরই দেখি গ নাম্বারে কি আছে। গ নাম্বার হচ্ছে, গ নাম্বার নাই, ক্ষয় দেওয়া আছে। 7 নাম্বার, অ্যাস্ট্রোপল বলতে কি বোঝো? অ্যাস্ট্রোপলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা একটু পড়বে, আশা করি কমন হতে পারে। সাক্ষ্য আইনের 115 ধারা আলোকে প্রতিবন্ধকতা নীতি ব্যাখ্যা দাও। সাক্ষ্য আইনের প্রতিবন্ধকতা নীতির গুরুত্ব আলোচনা করো। অ্যাস্ট্রোপলকে তুমি কিভাবে রেড জুডিকাটা থেকে পৃথক করবে? অ্যাস্ট্রোপল বলতে কি বোঝো? অ্যাস্ট্রোপল হলো এমন একটা নীতি যার মাধ্যমে কোনো ব্যক্তি নিজের পূর্ববর্তী বক্তব্য, প্রতিশ্রুতি বা আচরণের কারণ যা অন্যকে নির্ভর করতে বাধ্য করেছে, পরে সেই অবস্থা বা অবস্থানের বিপরীতে যেতে পারে না। সহজভাবে বললে, কেউ যদি কোনো কথা বা আচরণের মাধ্যমে অন্যকে নির্ভর করতে বাধ্য করে, তাহলে সেই কথার বিপরীতে আদালত বা আইনের দিক থেকে বিরোধিতা করতে পারবে না। এই গেল অ্যাস্ট্রোপলের সংজ্ঞা। এবার সাক্ষ্য আইনের 115 ধারা অনুযায়ী প্রতিবন্ধকতা নীতি ব্যাখ্যা দাও। সাক্ষ্য আইনের প্রতি ধারার 115 ধারার মূল বক্তব্য বলা আছে, সেটা একটু পড়ে নেবেন। সাক্ষ্য আইনের প্রতিবন্ধকতা নীতির গুরুত্ব কি আছে? ন্যায্যতা রক্ষা, আইন স্থিতিশীলতা বজায় রাখা, প্রতারণার প্রতিরোধ, সাক্ষ্য এর বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি, মামলা দ্রুত নিষ্পত্তি। অ্যাস্ট্রোপলকে তুমি কিভাবে রেজুডিকাটা থেকে পৃথক করবে সুন্দর করে এটার ব্যাখ্যা দেওয়া আছে। প্রথমে অ্যাস্ট্রোপলের সংজ্ঞা লিখবেন, তারপরে রেজুডিকাটার সংজ্ঞা লিখবেন, সেভাবে দেওয়া আছে। পয়েন্ট আকারে সংজ্ঞা অনুসারে ব্যাখ্যা দেওয়া আছে। এবং উৎপত্তি ও উৎস থেকে রেজুডিকাটা এবং অ্যাস্ট্রোপলকে কিভাবে পৃথক করা যায়, প্রয়োগ ক্ষেত্রে কিভাবে পৃথক করা যায়, শুধুমাত্র রায়ের ক্ষেত্রে প্রযোজ্য কিভাবে, বৈশিষ্ট্যগত পার্থক্য ব্যাখ্যা দেওয়া আছে। এভাবে লিখলেই অবশ্যই কমন পাওয়া পেলে লিখলে চূড়ান্ত পর্বে যে আপনারা প্রশ্নগুলো লিখবেন সেটার পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার খুবই সম্ভাবনা আছে। এবার সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য কি বলা আছে? সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য হচ্ছে আদালতে কোনো ঘটনার সত্যতা বা তথ্য প্রমাণ করার জন্য প্রদত্ত তথ্য যা মামলার ন্যায্যতার সিদ্ধান্তে সাহায্য করে। সহজ কথায় সাক্ষ্য হলো কোনো কেসের সত্যতা নির্ধারণের জন্য দেওয়া তথ্য বা প্রমাণ। খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। আইন অনুযায়ী কি সাক্ষ্য হলো আদালতের সামনে প্রদত্ত এমন তথ্য যা কোনো বিষয় বা ঘটনার সত্যতা বা অনুচিতার প্রমাণ সরবরাহ করে। মূল লক্ষ্য হলো আদালতের সত্যতার উপর ভিত্তি করে রায় দেওয়ার সক্ষমতা প্রদান করে। এর বৈশিষ্ট্য দেওয়া আছে। সাক্ষ্যের ধরন দেওয়া, সাক্ষ্যের ধরন দুই প্রকার, প্রত্যক্ষ সাক্ষ্য, পরোক্ষ সাক্ষ্য। প্রধানত দুই ধরনের হয়ে থাকে। আরো আছে বিচার কার্যের বিভিন্ন প্রকারভেদ আছে। প্রত্যক্ষ সাক্ষ্য, পরোক্ষ সাক্ষ্য, যে বিচার কার্যের প্রকারভেদ প্রদানের ধরন অনুযায়ী মৌখিক সাক্ষ্য হতে পারে, লিখিত সাক্ষ্য হতে পারে। উৎস বা ব্যক্তির বিশেষজ্ঞতা অনুযায়ী সাধারণ সাক্ষ্য, বিশেষজ্ঞ সাক্ষ্য, অতীত বা হিয়ার্সের সাক্ষ্য। সাক্ষ্য আইনের প্রয়োগের প্রধান নীতি, প্রাসঙ্গিকতার নীতি আছে, সত্যনিষ্ঠার নীতি আছে, প্রত্যক্ষ জ্ঞান পর্যবেক্ষণের নীতি আছে। এই প্রতিটা ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন। এই প্রশ্নটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, আর ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রমাণের ভার নীতি আছে, অবজেক্টিভ বা নিরপেক্ষ নীতি আছে, প্রত্যক্ষ পরোক্ষ প্রমাণের নীতি আছে, বিশেষজ্ঞের সাক্ষ্য নীতি আছে, সতর্কতা নীতি আছে, ন্যায্যতা নির্ভরতা নীতি আছে, সমন্বয়ের সামগ্রিক যে যাচাইয়ের নীতি আছে। ন্যায্যতা নীতি বলতে কি বোঝো তার একটা ব্যাখ্যা আছে। বৈরী সাক্ষ্য বলতে কি বোঝো? কোনো পক্ষ কি তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে? এক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হয়? বৈরী সাক্ষী সাপেক্ষ, বৈরী সাক্ষ্যের মূল্যায়ন করো। দেওয়ানি ফৌজদারি মামলা সাধারণত একই সাক্ষ্য, এই নীতি কোনো ব্যতিক্রম আছে কিনা। তো এটাও খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। খুব সহজ সাবলীল ভাষা, আপনারা পড়ে নেবেন সুন্দর করে। ওয়েবসাইটে গেলে আপনারা পিডিএফ লিঙ্ক দেখতে পারবেন, অথবা ভিডিও থেকে দেখে নিতে পারেন। দেখে নিলে আপনারা যদি উত্তর করতে পারেন সেটা হচ্ছে সব থেকে ভালো হয়। এইভাবে লিখলে যেগুলো পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী। বৈশাখের মূল্যায়ন নীতিগুলো আছে। সাক্ষীর প্রতিকূলতা স্বীকার করা, মূল বক্তব্যে যাচাই করা, ক্রস এক্সামিনেশন, সতর্কতার নীতি, প্রয়োগের ধাপগুলো দেওয়া আছে। ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4 করে করে দেওয়া আছে।
এইভাবে মূল নির্দেশনা দেওয়া আছে। গ নাম্বার, দেওয়ানি ফৌজদারি মামলা সাধারণত একই সাক্ষ্য, এই নীতির কোনো ব্যতিক্রম আছে কি? ব্যতিক্রম কি কি আছে দেখি। স্বার্থ পোষণ বা পক্ষপাতিত্বের কারণে, বৈরী সাক্ষীর কারণে, বিশেষ প্রমাণ বা আইনের বিধানের কারণে, পূর্ববর্তী রায় বা সাবজুডিস মামলার প্রভাব। কখন কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে? সাক্ষ্য আইনে 1872 অনুযায়ী জেরা সংক্রান্ত বিধানাবলী কতটুকু প্রতিদ্বন্দ্বমূলক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত? কখন কোন পক্ষ তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে? প্রশ্নটা মূল নিয়ম। সাধারণ নিয়ম অনুযায়ী কোন পক্ষ তার নিজ সাক্ষীকে নিজের দ্বারা জেরা করতে পারে না বা বিপরীত জেরা করতে পারে না। নিজের সাক্ষীকে এক্সামিনেশন ইন চিফ, প্রধান জেরার মাধ্যমে প্রশ্ন করা হয়, কারণ নিজের সাক্ষী পক্ষের সমর্থক, তাই তাকে নিজের পরীক্ষার সুযোগ দিতে হলে আদালত অনুমতি দেয় না। ব্যতিক্রম বৈরী সাক্ষী, যদি নিজের পক্ষের সাক্ষী বৈরী হয়ে যায়, আদালতে এসে পক্ষের পক্ষ সাহায্য না করে বরং বিরোধী আপত্তি করে বক্তব্য দেয়, তখন পক্ষ আদালতের অনুমতি নিয়ে তাকে জেরা বা ক্রস এক্সামিন করতে পারে। পদ্ধতি বলা আছে, সাক্ষ্য আইনে 1872 অনুযায়ী জেরা সংক্রান্ত বিধানাবলী কতটুকু প্রতিদ্বন্দ্বীমূলক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত, সেটা সুন্দর করে ব্যাখ্যা করা আছে। প্রতিদ্বন্দ্বীমূলক উপাদান যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, যেমন প্রধান জেরা, বিপরীত জেরা, পূর্ণ জেরা। আইন অনুযায়ী ধারা ও নিয়ম দেওয়া আছে। মূল প্রতিদ্বন্দ্বিতার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। বিপরীত পক্ষের প্রশ্ন করার অধিকার দেওয়া আছে। সাক্ষীর অসঙ্গতি বের করার সুযোগ দেওয়া আছে। সতর্কতা নীতি দেওয়া আছে। উভয় পক্ষের সমান সুযোগ দেওয়া আছে। সীমাবদ্ধতা অপ্রতিদ্বন্দ্বিতামূলক দিক কি? প্রধান জেরা প্রায়শই নন অ্যাডভার্সেন্সিয়াল, সরাসরি আদালতের হস্তক্ষেপ। উপসংহার দেওয়া আছে সুন্দর করে, 2 লাইনের উপসংহার পড়ে নিতে হবে। এবার 11 নম্বর, সর্বশেষ সাজেশন অনুযায়ী 11টা প্রশ্ন দেওয়া হয়েছিল। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে, বিচারিক কার্যক্রমে কিছু কিছু প্রশ্ন কেন করা যায় না? অনুচিত প্রশ্নের বাধাদানে আদালত কি কি অধিকার আছে? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কখন কিভাবে অভিযুক্ত করা যায়? সাক্ষীকে পেশ করার জন্য বিচারকের সাধারণ ক্ষমতার কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে? কেন বলা হয় থাকে যে আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা যদি আপনারা সঠিকভাবে পড়তে পারেন এবং কমন হবে আশা করি, এটা কমন হলে আপনারা এইভাবে লিখলে আপনারা প্রশ্নের পূর্ণাঙ্গ মার্ক পেতে পারেন। তো দেখি কিছু কিছু কার্যক্রম, কিছু কিছু প্রশ্ন কেন করা যায় না। অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক প্রশ্ন যেমন করা যাবে না। মামলার বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ যদি না হয় বা সম্পর্কিত যদি না হয় তাহলে করতে পারবেন না। প্রাইভেসি বা নিরাপত্তার স্বার্থে করা যাবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব প্রাইভেসি, যেমন কোনো প্রশ্ন যদি সাক্ষীকে শারীরিক ক্ষতি বা মানসিক চাপের সম্মুখীন করতে পারে তা করা যায় না। উদাহরণ দর্শন মামলায় ব্যক্তিগত পরিচয় প্রকাশ করা, এটা খুবই নিরাপত্তার স্বার্থ বিঘ্নিত হয়, তাই এটা প্রশ্ন করা যায় না। গোপনীয়তা সংরক্ষণ, তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য যা মামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় তা প্রকাশ করা আইনত সিদ্ধ নয়। এবার সাক্ষীর নিরাপত্তা যেটা বলা হয়, সাক্ষীর নিরাপত্তা যে শারীরিক কোনো ক্ষতি হতে পারে, মানসিক চাপের সম্মুখীন হতে পারে। উদাহরণস্বরূপ যদি ধর্ষণ মামলায় ব্যক্তিগত কোনো পরিচয় প্রকাশ করা যায়, তাহলে পরে ওই যে যা সাক্ষী আপনি নিচ্ছেন সেই সাক্ষীটা হচ্ছে নিরাপত্তাহীনতা ভুগবে, অতএব এটা নেওয়া যায় না। প্রচারণা বা পক্ষপাতের সৃষ্টি, প্রশ্নের মাধ্যমে প্রভাবিত করা। কোনো পক্ষ যদি সাক্ষীর উত্তর প্রভাবিত করার চেষ্টা করে বা সাক্ষীকে আতঙ্কিত করে তা বেআইনি, এই কারণে নেওয়া যাচ্ছে না। পুনরাবৃত্তি বা অযথা চাপ, সাক্ষীর উপর চাপ তৈরি করতে পারে বা বিভ্রান্তি করতে পারে, যেমন একই ঘটনা বিভিন্ন রকম প্রশ্ন যাতে সাক্ষী বিভ্রান্ত হয়। চরিত্র বা নৈতিক আক্রমণ, সাক্ষীর ব্যক্তিগত চরিত্র নিয়ে প্রশ্ন যা মামলার সঙ্গে সম্পর্কিত নয় তা নিষিদ্ধ। আদালতের ক্ষমতা বা নিয়ন্ত্রণ, আদালত যে কোনো অযাচিত প্রশ্ন বন্ধ করার অধিকার রাখে। সাক্ষীকে বাধ্য করা যাবে না এমন প্রশ্ন উত্তর দিতে পারে। তো সাক্ষীকে বাধ্য করা যাবে না এমন প্রশ্ন উত্তর দিতে এটা আদালতের ক্ষমতা, যে এটা করা যাবে না। সীমাবদ্ধতা শুধুমাত্র মামলার সম্পর্কিত তথ্য জিজ্ঞাসা করা, সাক্ষীর মানবিক মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা, পক্ষপাত প্রচারণা থেকে বিরত থাকা। অনুচিত প্রশ্ন বাধার আদালত কি কি অধিকার আছে? প্রশ্ন বাতিল করার অধিকার আছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। সাক্ষীর প্রশ্ন উত্তর দিতে বাধ্য না করার অধিকার, এটাও সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আদালতের ন্যায় বিচার নির্দেশ দেওয়ার অধিকার, এটাও দেওয়া আছে। সাক্ষীর মর্যাদা রক্ষার অধিকার, এটাও দেওয়া আছে। তাহলে একটা পড়ে নিই যে কি কি প্রশ্ন বাতিল করার অধিকার। আদালত যে কোনো প্রশ্ন বাতিল বা বন্ধ করার ক্ষমতা রাখে যদি মামলা সম্পর্কিত না হয়, সাক্ষীকে বিভ্রান্ত বা পরিচিত করতে পারে, অযথা চাপ সৃষ্টি করতে পারে। আদালতের ন্যায় বিচার নির্দেশ দেওয়ার অধিকার আছে। সাক্ষীর মর্যাদা রক্ষা করার অধিকার আদালতের আছে। আদালত সাক্ষীর মানবিক মর্যাদা রক্ষা করতে পারে, মানে এর অর্থ হলো আদালত প্রশ্ন অনুমোদন বা নিষিদ্ধ করতে পারে যাতে সাক্ষী অপ্রয়োজনীয় মানসিক বা সামাজিক আঘাত না পায়। উদাহরণ, ব্যক্তিগত চরিত্রের উপর অপ্রয়োজনীয় আক্রমণ, পরিবারের সম্পর্কে বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্ন করা। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কি? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা বলতে বোঝায় সাক্ষীর দেওয়া তথ্য কতটা নির্ভুল, নির্ভীক বা সত্য সম্মত। আদালত কখন স্বয়ংক্রিয়ভাবে ধরে নেয় যে সকল সাক্ষী সত্য বলেছে, তাই প্রমাণের সাথে কখন কখনো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করা যায়, কখনো কখন সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিযুক্ত করা যায়। সাধারণ নিম্নলিখিত পরিস্থিতিতে করা যায়: সাক্ষীর মধ্যে সত্যসিদ্ধ বা অসংগতিতে, পূর্ববর্তী মিথ্যা বা অপরাধমূলক আচরণে, সাক্ষীর পক্ষপাত বা প্রচারণা,
বাহ্যিক প্রমাণের সঙ্গে বিরোধ। বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ করার পদ্ধতি, সাক্ষীর প্রশ্নের মাধ্যমে পূর্ববর্তী বিবৃতি প্রদান বা প্রমাণ, সাক্ষীর চরিত্র বা অতীত আচরণ বাহ্যিক প্রমাণের তুলনায়। আদালতের ভূমিকা, এই ক্ষেত্রে আদালতের ভূমিকা গিয়েছে আদালত সাক্ষীর বিশ্বাসযোগ্যতা মূল্যায়ন করে, চ্যালেঞ্জ করা হলো শেষ সিদ্ধান্ত আদালতের। আদালত বিচার করতে পারে সাক্ষী কতটা নির্ভরযোগ্য, সাক্ষীর উপর নির্ভর করে মামলা কেমন প্রভাবিত হবে। সাক্ষীকে প্রশ্ন করা যায়, বিচারকের সাধারণ ক্ষমতা কি কি সীমাবদ্ধ আরোপ করা হয়েছে। বিচারকের সাধারণ ক্ষমতা কি? বিচারক সাধারণভাবে মামলা চলাকালীন সাক্ষীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার জন্য প্রশ্ন করতে পারে। এটি নিশ্চিত করে যে সত্য উদ্ঘাটিত হয়েছে, মামলার ন্যায়সঙ্গত বিচার হচ্ছে, তবে এই ক্ষমতা সীমাহীন নয়। সীমাবদ্ধতার ধরন, প্রাসঙ্গিকতা, বিচারক শুধু সেই প্রশ্ন করতে পারেন যা মামলার সঙ্গে সম্পর্কিত। অপ্রাসঙ্গিক বা ব্যক্তিগত জীবন, ধর্ম, রাজনৈতিক বিশ্বাস ইত্যাদি মামলায় বিচারে প্রভাব ফেলে না। উদাহরণ, হত্যা মামলার সাক্ষী প্রেম জীবন সম্পর্কে প্রশ্ন করা অযৌক্তিক ও নিষিদ্ধ। সাক্ষীর মানবিক মর্যাদা, প্রাইভেসি, সাক্ষীর গোপনীয়তা মর্যাদা রক্ষা করা বাধ্যতামূলক। এমন প্রশ্ন হওয়া উচিত যা মানসিক চাপ বা সামাজিক আঘাত সৃষ্টি করে না। পক্ষপাত প্রচারণা থেকে বিরত থাকা, বিচারককে পক্ষপাতহীন থাকতে হবে। কোনো প্রশ্ন পক্ষের সুবিধা ও অসুবিধা সৃষ্টি করতে পারবে না। উদাহরণ কি আছে? আপনি কি অভিযুক্তকে ভালোবাসেন? এ ধরনের প্রশ্ন মামলা প্রভাবিত করে, পক্ষপাত সৃষ্টি করে না। পুনরাবৃত্তি চাপ সৃষ্টি, একই বিষয়ের উপরে বারবার প্রশ্ন করা নিষিদ্ধ, এটি সাক্ষীর উপরে চাপ সৃষ্টি করে, প্রমাণের নির্ভরযোগ্যতা কমায়। একই ঘটনা বিভিন্ন রূপে দরবার প্রশ্ন করা যাতে সাক্ষী বিভ্রান্ত হয়। আইনের সীমা, বিচারের ক্ষমতা আইনের বাইরে যাবে না। কোনো প্রশ্ন যদি আইনত দ্বন্দ্বনীয় হয় বা নিষিদ্ধ তথ্য প্রকাশ করা, তবে তা করা যাবে না। উদাহরণ, গোপনে সরকারি নথি বা আইনত সংরক্ষিত তথ্য প্রকাশের জন্য প্রশ্ন। কেন বলা হয়ে থাকে আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়। মূল একটা প্রশ্ন কিন্তু এই সাক্ষ্য হয়নি, আর এই প্রশ্নটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখা যাক কি আছে। আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়। দেখা, আদালতের মূল লক্ষ্য সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার। আদালতের মামলার প্রমাণ এবং আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। এখানে ব্যক্তিগত অনুভূতি, সহানুভূতি বা কোনো ব্যক্তির প্রতি ভালোবাসা, ঘৃণা কোনো প্রভাব ফেলে না। ব্যক্তিগত পক্ষপাত থেকে মুক্তি, বিচারক কোনো পক্ষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা অনুভূতির ভিত্তিতে রায় দেয় না। উদাহরণ, অভিযুক্ত ব্যক্তির চরিত্রে ভালো হলেও প্রমাণ অনুযায়ী দোষী হলে দোষী সাব্যস্ত হবে। আইনের শাসন বজায় রাখা, আদালতের কাজ হলো আইন অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠা করা। ব্যক্তিগত সমাবেদনা নয়, প্রত্যেকের সমানভাবে আইনের সামনে বিচার করা হয়। সত্য উদ্ঘাটনের উপর গুরুত্ব, লক্ষ্য হলো ঘটনার বাস্তব সত্য উদ্ঘাটন। ব্যক্তি বা সমাজের প্রতি ব্যক্তিগত দয়া, অনুগ্রহ বা বিরোধিতা এখানে প্রযোজ্য নয়। সাক্ষ্য বা প্রমাণের ভিত্তিতে বিচার, আদালত কেবল প্রমাণ, সাক্ষ্য বা আইনি বিধান বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। মানুষের চরিত্র, ধন সম্পদ, সামাজিক অবস্থান বা জনপ্রিয়তা বিচার প্রভাবিত করতে পারে না। তো এটাই তো ছিল আজকের শেষ ক্লাস। এই সাবজেক্টটা আগামীকাল সকালে সম্ভবত পরীক্ষা। তো এভাবে লিখলে পরে অবশ্যই পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। আর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে আদালতের দায়িত্ব হচ্ছে মানুষের বিচার করা, মানুষের নয়। আদালতের দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, মানুষের নয়। তো মানুষের বিচার করা আদালতের দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে মামলার বিচার করা, সেটা মানুষের নয়। তো এইভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের পূর্ণাঙ্গ মার্ক পাওয়া সম্ভব। এই প্রশ্নটার যে পিডিএফ লিঙ্কটা সেটা আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।